গল্পের আড্ডা উইথ সুমিত। নমস্কার গল্পের আড্ডা শ্রোতারা, আশা করি আপনার সবাই ভালো রয়েছেন। এসে গেছে এক নতুন এপিসোড নম্বর 8-এ। আজকের গল্প তৈলকনাথ মুখোপাধ্যায়ের টম সাহেবের বাড়ি। টম সাহেবের বাড়ি প্রকাণ্ড অট্টালিকা, একতলা দোতলা তিতলা, কত যে কামরা তাহা বলিতে পারি না। দেখিতে দেখিতে আমরা বৃহৎ একখানি ঘরে গিয়ে উপস্থিত হইলাম। মেঝেতে নিবিড় ধুলা পড়িয়াছিল, কোথাও কিচ্ছু নাই। হঠাৎ দেখিলাম আমার ঠিক সম্মুখে একটি পায়ের দাগ পড়িল, শিশুর পদচিহ্ন। তাহার আগে কি আশেপাশে আর দাগ নেই, কেবল সে একটি দাগ মাত্র। অগ্রসর হইয়া সেই পদচিহ্নের উপর আমার নিজের পা রাখিলাম। অমনি ঠিক সেই সময় আমার সম্মুখে আরেকটি পায়ের দাগ পড়িল। আমি আমার সঙ্গী ভিত্তের গা টিপিলাম, সেও আমার গা টিপিল। এইরূপে যতই যাই আগে ধুলার উপর, ততই একটি শিশুর পদচিহ্ন অঙ্কিত হইতে থাকে। কেবল এক পায়ের চিহ্ন, দুই পায়ের দাগ পড়ে না। যখন ঘরের অপর প্রান্তের প্রাচীরের নিকট গিয়ে উপস্থিত হইলাম, তখন আর দাগ পড়িল না। সে ঘর হইতে বাহির হয়ে আমরা অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম। ক্রমে একখানি বড় ঘরে গিয়ে বসিলাম। তখন রাত্রি হইয়াছিল। ভৃত্য বাতি জ্বালাইয়া আমার সম্মুখে টেবিলের উপর রাখিল। সহসা ঘরের অন্যদিক হইতে একখানি চৌকি যেন হাওয়ায় ভাসিতে ভাসিতে ঠিক আমার সম্মুখে আসিল। আমি বলে উঠলাম, বাহ, এ কি! ক্রমে দেখলাম সেই চৌকির উপর যেন কে বসিয়া রয়েছে। মানবের আকৃতি বটে, কিন্তু তাহার দেহ যেন অতি তরল ধূম দ্বারা গঠিত। তখন সেই ঘর পরিত্যাগ করিয়া আমরা দ্বিতলে গিয়ে উঠিলাম। আমার শয়নঘর এই তলায় নির্দিষ্ট হয়েছিল, কিন্তু তখনও নিদ্রা যাইবার সময় হয় নাই। সুতরাং এই তলায় অন্যান্য ঘর পরিদর্শন করিতে লাগিলাম। একটা ক্ষুদ্র কামরার নিকট গিয়া উপস্থিত হইয়া আমার সঙ্গীর ভৃত্য বলিল, এ কি হইল? এই ঘরের দরজা বন্ধ কেন? আমি এইমাত্র চাবি খুলিয়া কপাট উন্মুক্ত করে দিয়েছি। বিস্ময়ে দ্বারের দিকে চাহিয়া আছি, এমন সময় কি আশ্চর্য, দ্বার আস্তে আস্তে আপনি খুলে গেল। আমরা ঘরের মধ্যে প্রবেশ করিলাম। এক প্রকার অমানসিক গন্ধে ঘর ক্রমে পরিপূরিত হইতে লাগিল। এক প্রকার ভৌতিক ত্রাসে হৃদয় অবসন্ন হইতে লাগিল। আশঙ্কা যে কি তাহা বর্ণনা করিতে পারি না। নবজীবনের প্রতিকূল কোনো একটা ভীষণ পদার্থ যেন সেই ঘরে আছে, এরূপ আমাদের মনে হইল। সর্বনাশ! সহসা ঘরের দ্বার বন্ধ হইয়া গেল। সে ঘরে আর অপর দ্বার কি জানলা ছিল না। প্রথমে দুজনে দ্বার টানাটানি করিয়া দেখিলাম, কিছুতেই খুলিতে পারিলাম না। আমার সঙ্গী বলিল, অতি পাতলা তক্তা দিয়ে কপাটি জড়িটা গঠিত, দুই লাঠিতে ভাঙা ফেলিব, দেখি ভূতে কি করিয়া রক্ষা করবে। দুই লাঠি নয়, হাজার লাঠিতেও সে কপাট ভাঙিল না। আমি অনেক চেষ্টা করিলাম, কিন্তু কিছুতেই সে ভঙ্গপ্রবণ কপাট ভাঙিতে পারিলাম না। শান্ত হয়ে আমি নিবৃত্ত হইলাম। তখন খলখল করিয়া বিকট হাসির শব্দ হইল। দাঁতটি আস্তে আস্তে আপনি খুলিয়া গেল। সেই ভয়াবহ ঘর হইতে তাড়াতাড়ি বাহির হইলাম। সেই ঘর হইতে বাহির হইয়া আমরা বারান্দায় দাঁড়াইলাম। এক পার্শ্বে মিটমিট করিয়া কেমন একটি নীলবর্ণের অলৌকিক আলো জ্বলিতেছিল। কি আলো, কোথায় যাইতেছে দেখিবার নিমিত্ত আমরা তার পশ্চাৎগামী হইলাম। সিঁড়ি দিয়ে আমাদের আগে আলোটি তেতলায় উঠিতে লাগিল। তেতলায় উপরে উঠে একটি সাধারণ শয়নাঘরে প্রবেশ করিলাম। যে বৃদ্ধা এই বাড়িতে একাকী বাস করত, এই ঘরটি তাহার ছিল, আমরা এরূপ অনুমান করিলাম। ঘরের ভিতর একটা দেরাজ ছিল। খুলিয়া দেখিলাম তাহার ভিতর একখানি রেশমের রুমাল ও দুইখানি চিঠি রইয়াছে। দ্বিতলে আসিবার নিমিত্ত সিঁড়ি দিয়া নামিতে লাগিলাম। মনে হইল আমার পাশে পাশে চিঠি দুইখানি কাড়িয়া লইবার নিমিত্ত কে যেন বারবার চেষ্টা করিতেছে। দৃঢ় মুষ্টবদ্ধ করিয়া আমি তাহার চেষ্টা বিফল করিলাম। আমার শয়নঘরে উপস্থিত হইয়া প্রথমে ঘড়ি ও পিস্তল টেবিলের উপর রাখিলাম। নিকটস্থ ছোট একটি ঘরে ভৃত্যকে শুইতে বলিলাম। মাঝের দ্বার খোলা। যে পত্র দুইখানি উপর হইতে আনিয়াছিলাম, এক্ষণে তাহা পড়িতে লাগিলাম। 50 বছর পূর্বে চিঠি দুইখানি কোনো একটি পুরুষ তাহার প্রিয়জনকে লিখিয়াছিল, কিন্তু নামধাম কাহারও ছিল না। তাহাতে কোনো একটি বিভীষিকার আভাস ছিল, কে যেন কাহাকে খুন করিয়াছে, এইভাবের কথা। পত্র দুইখানি পাঠ করে আমি চৌকির উপর বসিয়াছিলাম। ঘরে দুইটি বড় বড় বাতি জ্বলিতেছিল। শীত প্রধান দেশ,
ঘরে আগুন জ্বলিবার জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলিতেছিল। সহসা টেবিলের উপর হইতে আমার ঘড়িটি শূন্য পথে চলিয়া যাইতে লাগলো। হাতে পিস্তল লইয়া তাড়াতাড়ি আমি ধরিতে দৌড়াইলাম, কিন্তু শোধ করিয়া ঘড়ি যে কোথায় অদৃশ্য হইয়া গেল আর আমি দেখিতে পাইলাম না। ভৃত্য এই সময় সহসা তার ঘর হইতে দৌড়ে আসিল, চক্ষু রক্তবর্ণ, যেন কোটর হইতে বাহির হইয়া পড়িতেছে। তাহার সর্বশরীর রোমাঞ্চ হইয়াছে, মাথার চুলগুলি সব খাড়া হইয়া উঠিয়াছে। বলিল, মহাশয়, পলায়ন করুন, পলায়ন করুন, এই স্থানে আর তিলার্ধকাল থাকিলে মারা পড়িবেন। বাপরে, ধরিল রে। এইরূপ চিৎকার কইতে কইতে সে আমার ঘর হইতে বাহির হইয়া তরতর করিয়া সিঁড়ি দিয়া নামিতে লাগিল। তাহাকে ফিরাইবার নিমিত্ত আমি পশ্চাৎ পশ্চাৎ দৌড়াইলাম, কিন্তু ধরিতে না ধরিতে সে দরজা খুলে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। সে ভয়াবহ শ্মশান সদৃশ অট্টালিকার ভিতর আমি এখন একা পড়িলাম। প্রাণে আমার অতিশয় ত্রাস হইল। একবার মনে ভাবিলাম আমিও পলায়ন করি, কিন্তু বন্ধুবান্ধব সকলে হাসিবে ও বিদ্রুপ করিবে। যা থাকে কপালে এই মনে করিয়া পুনরায় আমি উপরে উঠিলাম। আমার সম্মুখে তালগাছ প্রমাণ কৃষ্ণবর্ণ একটি মানুষের আকৃতি দাঁড়াইল। তাহার মস্তক ছাদে ঠেকিল। সেই মস্তকে চক্ষু দুইটি জ্বলিতে লাগিল। সর্বশরীর আমার শিহরিয়া উঠিল। পিস্তলটি হাত হইতে পুড়িয়া গিয়েছিল। আমি তাহা লইবার নিমিত্ত হাত বাড়াইলাম। অসাড় ও অবসাদ উঠিল না। আমি দাঁড়াইবার চেষ্টা করিলাম, পা অসাড় ও পা উঠিল না। চিৎকার করিতে চেষ্টা করিলাম, মুখ দিয়া কথা বাহির হইল না। জ্ঞান হত হইবার উপক্রম হইল। কিন্তু তখন একটা চিন্তা শক্তি আমার মনে ছিল। ভাবিলাম, যদি ভয় করি তাহলে নিশ্চয়ই আমি প্রাণ হারাইব। এরূপ মনে করে আমি অনেক চেষ্টা করিয়া ধৈর্য করিয়া রহিলাম। বাতি নিবিল না, অগ্নিস্থানে অগ্নি নির্বাণ হইল না, তথাপি ঘর অন্ধকারে আবৃত হইয়া গেল। আমি ভাবিলাম, যেমন করিয়া হোক ঘরে আলো রাখিতে হইবে, অন্ধকারে থাকিলে মারা পড়িব। পুনরায় উঠিতে চেষ্টা করিলাম, এবার উঠিতে পারিলাম। আস্তে আস্তে গিয়া একটা জানলা খুলিয়া দিলাম। জ্যোৎস্না রাত্রি ছিল। অল্প অল্প চাঁদের আলো ঘরে প্রবেশ করিল। সে আলোকে দেখিলাম যে তালবৃক্ষ প্রমাণ কৃষ্ণবর্ণের বিকট মূর্তি তখন সম্পূর্ণভাবে ঘরে নাই, কেবল তার ছায়াটি এক পার্শ্বে দণ্ডায়মান রহিয়াছে। পুনরায় গিয়া চৌকিতে বসিলাম। পিত হরিত লোহিত নানা বর্ণের গোলাকার আলোক এক্ষণে ঘরের চারিদিকে ঘুরিয়া ও গড়াইয়া বেড়াতে লাগিল। তাহার পর ভূমিকম্প হইলে যেমন হয়, ঘর সেরূপ দুলিতে লাগিল। যে চৌকির উপর চিঠি দুইখানি রাখিয়াছিলাম, তাহার নিচে হইতে ঠিক জীবন্ত মানুষের রক্ত মাংসের হাতের ন্যায় একখানি স্ত্রীলোকের হাত বাহির হইল। তাড়াতাড়ি আমি সেই হাতখানি ধরিতে লাগিলাম। খপ করিয়া চিঠি দুইখানি লইয়া নিমিষের মধ্যে হাতখানি অদৃশ্য হইয়া গেল। মাঝে মাঝে গলা টিপে আমাকে মরিয়া ফেলাবার কে যেন চেষ্টা করিতে লাগিল। আমার ঘাড় ভাঙিয়া দিবার জন্য মাঝে মাঝে হাতও আসিতে লাগিল। সাহসে ভর করিয়া আমি বরাবর সেই ভৌতিক হাত ঝাড়িয়া ফিরতে লাগিলাম। সে রাত্রিতে আমি যে কী করে প্রাণে বাঁচলাম তাহাই আশ্চর্য। তো এতক্ষণ শুনলেন তৈলকনাথ মুখোপাধ্যায়ের টম সাহেবের বাড়ি। তো সবাই প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনারাও যদি আমাকে সত্যি ঘটনা, ভৌতিক ঘটনা পাঠাতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং মেল করতে পারেন। তো নমস্কার সবাইকে।